মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। কেন তুমি ওদের এমন প্রস্তাবে রাজি হলে? কেন কেন? এতে তোমাদেরই বংশের যে কত অসম্মান তা তুমি ভেবে দেখলে না? চিরটা কাল বরপক্ষের লোক আসে কন্যা পক্ষের বাড়িতে, মেয়েকে আগে বাড়িতে পাঠাতে হবে এমন কথা তুমি জগতে শুনেছ? অতি গরিব ঘরের মেয়ের বাপও নিজের বাড়িতেই যথাসাধ্য ব্যবস্থা করে, আর তুমি নির্লজ্জের মতন মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে ও বাড়ি যাবে? এতে তোমার নিজের সম্মান, তোমাদের বংশের সম্মান যে ধুলোয় লুটোবে তা একবারও ভেবে দেখলে না? ওই পাত্র ছাড়া কি আমাদের মেয়ের আর বিয়ে হবে না? ওদের সব উৎপত্তি আবদার আমাদের মেনে নিতে হবে। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। ভারতের নতুন ভাইসরয় লর্ড ন্যাথানিয়েল কার্জনের আগেও কলকাতায় এসে মনে হয়েছিল এই শহরের সঙ্গে তার প্রিয় শহর লন্ডনের বড় মিল। এবারও তাই মনে হলো। মেরিকে এই শহরটা ঘুরিয়ে দেখাতে চান তিনি। সকালবেলা পাশাপাশি দুটি ঘোড়ায় চেপে সস্ত্রীক কার্জন চলে আসেন ময়দানে। লন্ডনের হাইড পার্কের মতনই এক বিশাল প্রান্তর সবুজ, অল্প অল্প কুয়াশা মাখা। দূরের গাছপালাগুলিকে অরণ্যের মতো মনে হয়। এই দম্পতির সঙ্গে থাকে শুধু কয়েকজন পার্শ্বচর। এ সময়ে কোনো স্থানীয় মানুষদের ময়দানে প্রবেশ করতে দেওয়া হয় না। খানিকক্ষণ ঘোড়া ছুটিয়ে এরা শীত কাটিয়ে নেন। তারপর গঙ্গার ধারে এসে নদীর শোভা দেখেন। মেরিকে একটা একটা করে দ্রষ্টব্য স্থান চিনিয়ে দেন তাঁর স্বামী। নদীটি বড় সুন্দর, স্টিমার যাওয়া আসা করছে অনবরত। ছোট ছোট দিশি নৌকোগুলো ঢেউয়ের সঙ্গে দোল খায়। অস্পষ্টভাবে শোনা যায় সেই সব নৌকোয় মাঝিদের গান। আহা! একদিন বেশ খানিকটা দূরে চলে যাওয়া হলো। খিদিরপুর ছাড়লেই আর জনবসতি নেই, বেশ জমাট জঙ্গল। এখানে নানা রকম জন্তু জানোয়ার আছে, শিয়াল প্রচুর, দেহরক্ষী। এখানে শিকার করা যায় না? অবশ্যই যায়। অনেক প্রধান প্রধান রাজপুরুষ এখানে শিকার করে গেছে। বিশেষত শিয়াল শিকার ইংরেজদের প্রিয় খেলা। তবে লর্ড এলগিন শিকার পছন্দ করতেন না। তাহলে শীঘ্রই এখানে একদিন শিকারে আসতে হবে। এক জায়গায় গোটা 10-12 জন লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে একজন লোক হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। সাহেব সম্প্রদায়কে দেখেই বক্তাটি থেমে গেল। অন্যান্যরা জড়াজড়ি করে ভীতু চোখে চেয়ে রইল। মেরি কৌতূহলী চোখে তাদের দেখলেন। এই শীতের মধ্যেই কেউ কেউ পরে আছে শুধু ধুতি, একদিকের খুঁট গায়ে জড়ানো। কেউ কেউ বুকে জড়িয়ে রেখেছে একটা গামছা। এরকম বিচিত্র শীতের পোশাক মেরি আগে কখনো দেখেননি। তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই লোকগুলির কি জাত? প্রিয়তমে, আমরা এখন বেঙ্গলে আছি। এই লোকগুলোকে বলে বাঙালি। পুরুষগুলোকে দেখো, পুরুষোচিত কোনো ভাবই নেই। ওদের দিকে তাকাতেই বিশ্রী লাগে। এই বাঙালিরা আর কিছুই পারে না, শুধুই সর্বক্ষণ বকবক করে। চলো ফেরা যাক। দুটি তেজবান অশ্ব ধুলো উড়িয়ে চলে গেল ময়দানের দিকে। ভরত জেনে অবাক হলো যে ট্রেনে আলাপ হওয়া আধা সাহেব শিক্ষিত মানুষটির ভাই পাটনায় এই চায়ের দোকান চালানো সাদাসিধে ভোলে ভালা বাস্তব বুদ্ধিহীন তরুণ বারিন। অরবিন্দের নাম শুনে বারিনকে ভরত বলল, তোমার দাদাকে আমি চিনি। আমাকে বরোদা যাওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন। সেখানে গেলেই নাকি চাকরি পাওয়া যায়। আমাকে বাংলা শেখাবার জন্য ধরেছিলেন। আমি তখন মাস্টারি করার কথা ভাবিনি। এখন অবশ্য এখানে সেই মাস্টারি করতে হচ্ছে। চলো চলো, আমরা দুজনে একসঙ্গে যাই। বড়দায় অঢেল সুযোগ। সেখানেও তুমি স্পোকেন ইংলিশের ক্লাস খুলতে পারো। অন্যদের ইংলিশ শেখাবে আর আমার শেষদাকে শেখাবে বাংলা। এখন যে এখানে জড়িয়ে গেছি, হঠাৎ চাই কি করে?
বারিন তবু লেগে রইল। মাঝে মাঝে ভরতকে বরোদায় যাওয়ার জন্য উত্ত্যক্ত করে। পাটনায় তার পুরনো পরিচিতদের সঙ্গে ভরত যোগাযোগ করেনি বটে, তবে একদিন সে শহীদ কা মকবরার পাশের রাস্তাটি দিয়ে হেঁটে যেতে যেতে একটি বাড়ির সামনে থমকে দাঁড়ালো। লোহার বল্টু বসানো প্রকাণ্ড দরজাটি বন্ধ। এক অভিশপ্ত রাতে ভরত এই দরজার সামনে রক্তাক্ত অবস্থায় হুমড়ি খেয়ে পড়েছিল। পিছনে তাড়া করে আসছিল নির্ঘাত মৃত্যু। শেষ পর্যন্ত কে আমাকে বাঁচিয়ে দিল? ভগবান। প্রাণের ভয়ে আমি ভগবানের শরণ নিয়েছিলাম ঠিকই, কিন্তু হিন্দুর ভগবান কি এক মুসলমান দারোগা ছাড়া আর কোনো প্রতিনিধি পেলেন না? ভগবানও নয়, আল্লাহও নয়, ভরতকে সে রাতে রক্ষা করেছিল একজন মানুষ। মানুষই মানুষকে বাঁচায়, আবার মানুষই মানুষকে মারে। মানুষই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের সৃষ্টি করে, আবার মানুষই এই বিভেদের রেখা মুছে ফেলতেও পারে। কৃতজ্ঞতার ঋণ কখনো শোধ করা যায় না। তবু ভরত একবার মির্জা খোদাবখশ সাহেবের কুশল সংবাদ নেবার জন্য সেই দরজায় করাঘাত করল। বেশ কিছুক্ষণ পরে সশব্দে খুলল সেই দরজা। এক বৃদ্ধ দারোয়ান মুখ বের করে জিজ্ঞেস করল, কি চাই? এ বাড়ির মালিকের সঙ্গে আমি একবার দেখা করতে চাই। তিনি আমার নাম শুনলে চিনতে পারবেন না। তিনি একবার আমাকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। এইটুকু শুনলে যদি তার কিছু মনে পড়ে। ভরতের কথাগুলো শুনে দারোয়ানটি আপন মনে বিড়বিড় করে উর্দুতে বলল, এ বাড়িতে তো হুদো হুদো লোক আশ্রয় পায় আর দুবেলা গান্ডে পিন্টে গেলে, তাদের মধ্যে কার কথা মালিকের মনে থাকবে? তবু সে ভিতরে গিয়ে একটু বাদে ফিরে এলো এবং দরজার এক পাল্লা খানিক ফাঁক করে ভরতকে প্রবেশ করতে দিল। ভরতের যতদূর মনে আছে বাড়িটি 2 মহলা বা 3 মহলা। ঘরের সংখ্যা প্রচুর, 2-3টে উঠোন, অনেক মানুষজনের কণ্ঠস্বর শোনা যেত। আজ যেন বড় বেশি নিস্তব্ধ। অনেক ঘরে বাতি জ্বলেনি, কেমন যেন একটা থমথমে ভাব। এক জায়গায় মখমল বিছানো চৌকিতে বসে দাবা খেলছে 2জন যুবক। তাদের মধ্যে একজন মুখ তুলে ভরতকে কয়েক পলক দেখে নিয়ে বলল, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? যুবকটির কথা বলার ধরন দেখে ভরতের মনে হলো এই বাড়ির মালিক। সঙ্গে সঙ্গে তার বুকটা ধক করে উঠল। ভাবল, তাহলে কি মির্জা সাহেব আর ইহলোকে নেই? তাহলে আর এখানে এসে কি লাভ হলো? তবু ভরত সংক্ষেপে ঘটনাটি জানালো। যুবকটি ভুরু তুলে সব শুনল। তার মুখে কোনো স্মৃতির রেখা ফুটল না। ভরতের সামনে এসে সে বলল, তুমি হিন্দু? এ বাড়িতে এক সময় ছিলে? আশ্চর্য কিছু না। আমার পিতা বরাবর নিষ্ঠাবান মুসলমান, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, পুলিশের বড় কর্তা ছিলেন, ডিউটির সময়ও নিষ্ঠার সঙ্গে রোজা রাখতেন। প্রতি বৎসর শবে বরাতের সময় 250-300 গরিব আতুরদের খাদ্যবস্ত্র দান করেছেন নিজের হাতে। একমাত্র শরাব পান করা ছাড়া আর কোনো গুনাহ ছিল না। খাঁটি মুসলমান হয়েও অন্য ধর্মের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করেননি। আকবরী অনেক হিন্দুকে সাহায্য করেছেন, এজন্য তাকে মূল্যও দিতে হয়েছে। এই অবধি বলে ভরতের জিজ্ঞাসু চক্ষু দেখে সে আবার বলল, আমার পিতা এখন কোনো ক্রমে বেঁচে আছেন। একাততায়ীর আক্রমণে চিরকালের মতন পঙ্গু হয়ে গেছেন। একটা পা অ্যাম্পিউট করতে হয়েছে, অন্য পায়েও শক্তি নেই। বিছানা ছেড়ে নিজে উঠতেই পারেন না। আপনি দেখা করতে চান, যান, তিনি হয়তো খুশিই হবেন। আব্দুল, এই মেহমানকে আব্বাজানের কাছে নিয়ে যা। এই বারমহলেই অন্য একটি ঘরে একটা মস্ত বড় পালঙ্কে সর্বাঙ্গ চাদর ঢাকা দিয়ে আধশোয়া হয়ে আছেন মির্জা খোদাবখশ। একটা ঝাড়লণ্ঠন জ্বলছে, কক্ষটি আলোকোজ্জ্বল। সেই আলোতে মির্জা সাহেব একটি বই পড়ছেন, অন্য হাতে আলবোলার নল। পাশের ছোট্ট টেবিলে মদের বোতল ও গেলাস। আগে মির্জা সাহেবের দাড়ি ছিল না, ভয় জাগানো মস্ত গোঁফ ছিল।
এখন মুখ ভর্তি চাপদাড়ি, মাথায় সাদা রঙের ছোপ লেগেছে। মির্জা সাহেব প্রথমে চিনতে না পারলেও ভরতের মুখে 2-3টি বাক্য শুনেই ঘটনাটি স্মরণ করতে পারলেন। তিনি বললেন, ও, সেই দাঙ্গার বখেরা, সে তো এখনো মেটেনি। হিন্দুর দল আর মুসলমানদের দল কেউই তাদের জেহাদ ছাড়েনি। মাঝখান থেকে সেবারের দাঙ্গায় 5-7 জন নিরীহ লোকের প্রাণ গেল। একটা নিরীহ প্রাণীর নামে মানুষের প্রাণে যায়। হঠাৎ তিনি হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, সেবার তোমার মাথায় চোট লেগেছিল না? সেই থেকে নিশ্চয়ই তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, নইলে তুমি আমার কাছে ফিরে আসবে কেন? আমি তোমার কোনো উপকার করিনি, কর্তব্য পালন করেছিলাম মাত্র। উপকারীকে দ্রুত ভুলে যাওয়াই তো এই দুনিয়ার নিয়ম। আমার অনেক আগেই আসা উচিত ছিল, কিন্তু সেবারে আমি ভয় পেয়ে কটক শহরে পালিয়ে গিয়েছিলাম। তারপর অনেক দেশ ঘুরে। বেশ করেছ। কটক শান্ত জায়গা, দাঙ্গা হাঙ্গামা হয় না। পাটনায় এসেছ, সাবধানে থেকো। এখানে আবার যে কোনো দিন দাঙ্গা বাঁধতে পারে। তোমার ব্যাঙ বুঝি তোমায় আবার পাটনায় বদলি করেছে? জি না, সে চাকরি আমি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি। এখন আমি স্পোকেন ইংলিশ শেখাবার স্কুল খুলেছি। মির্জা সাহেব এবার পাশ ফিরে ভরতের মুখের দিকে তাকিয়ে বললেন, স্পোকেন ইংলিশ? তুমি ইংরেজি ভালো জানো? শেক্সপিয়ার পড়েছ? যৎসামান্য। হ্যামলেটের শেষ লাইনটা বলতে পারো? ভরতের মনে পড়ল না। মির্জা সাহেব তাঁর 2 হাত বুকের ওপর আড়াআড়ি রেখে বললেন, And the rest is silence. তারপর চুপ করে রইলেন বেশ কিছুক্ষণ। ভরত অস্বস্তি বোধ করতে লাগল। এবার কি তার বিদায় নেওয়া উচিত? মির্জা সাহেব কড়িকাঠের দিকে চেয়ে আছেন। যাওয়ার আগে কিছু একটা বলা উচিত। সেই কথাটা ভরত খুঁজে পাচ্ছে না। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে মির্জা সাহেব বললেন, তুমি আমার কাছে কেন এসেছো ঠিক করে বলো তো? কোনো কারণে পুলিশের সাহায্যের দরকার? আমি তো আর নেই, তবে এখনো কেউ কেউ আমার কথা মানে। আগে না, আমি সেরকম কোনো প্রয়োজনে আসিনি। শুধু আপনাকে একবার দেখতে ইচ্ছে হলো। এই তো দেখলে, দিন গুনছি। বেটারা আমাকে একেবারে খতম করে দিল না কেন? আমার আততায়ীরা ছিল মুসলমান। গুন্ডা বদমাশ সব সম্প্রদায়ের মধ্যেই আছে। আমাকে যদি কোনো হিন্দু গুন্ডা মারত, তাহলে ব্যাপারটা সাম্প্রদায়িক রং পেয়ে যেত। কিছু হিন্দুর উপর বদলা নেওয়া হতো। আমার পরিবারের লোকদের সমস্ত হিন্দুদের উপরেই জাতক ক্রোধ জন্মে যেত। একজন আধজনের দোষে সমগ্র জাতটাকে ঘৃণা করা চরম অশিক্ষার লক্ষণ। তুমি একটু শরাব পান করবে নাকি? তাহলে গেলাস আনতে বলি। আগে না, আমার অভ্যেস নেই। আমি বরং এবার চাই। খোদা হাফেজ। যদি ইচ্ছে হয় আবার এসো। ভালো করে শেক্সপিয়ারের একখানি গ্রন্থ পড়ে এসো, তা নিয়ে কথা বলা যাবে। বাইরে বেরিয়ে আসার পর ভরতের মনে পড়ল, সেলিনা নামের সেই পরিচারিকাটির কথা জিজ্ঞেস করা হলো না। সে আমাকে বড় মমতা ভরে সেবা করেছিল। তাকেও আরেকবার দেখলে ভালো লাগতো। মির্জা সাহেবের কাছে ভরত মাঝে মাঝে আসবে ঠিক করলেও আর যাওয়া হয়ে উঠল না। শেক্সপিয়ারের কথা বলে মির্জা সাহেব ভয় পাইয়ে দিয়েছেন। তেমনভাবে আমি ওই ইংরেজ মহাকবির রচনা পড়িনি। আবার কি নতুন করে পড়াশুনো শুরু করতে হবে? মন যে বড় অস্থির হয়ে আছে। মানুষের সঙ্গ পাওয়ার জন্য আমি ব্যাকুল। মির্জা সাহেবের মতন একজন অসুস্থ মানুষের কাছে গিয়ে বসলে কি সে অভাব মিটবে? ক্লাসে পড়ানোর ব্যাপারটাতেও একঘেয়েমি এসে গেছে। বয়স্ক ছাত্রদের কারুরই প্রকৃত লেখাপড়া শেখার আগ্রহ নেই।
তারা হিন্দি বা উর্দুতে কিছু কিছু বাক্য তৈরি করে আনে, শুধু সেগুলিরই ইংরেজি আগে ভাগে জেনে নিতে চায়। আই এম অ্যাট ইয়োর সার্ভিস, আই এম ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার, মাই হোল ফ্যামিলি ইজ অ্যাট ইয়োর মার্সি। এর বাইরে অন্য কোনো বিষয় বা বইপত্র নিয়ে কথা বলতে গেলেই ছাত্ররা অন্যমনস্ক হয়ে পড়ে, হঠাৎ বিদায় নিতে চায়। তার স্কুলের সুনাম অবশ্য বেড়েই চলেছে। ছাত্র সংখ্যা বাড়াবার জন্য নানা মহল থেকে চাপ আসে। অনেক সময় কঠিন কথা বলেও কোনো কোনো প্রভাবশালী ব্যক্তিকেও ফিরিয়ে দিতে হয়। একার পক্ষে আর বেশি পড়ানো সম্ভব নয়। আরও শিক্ষক নিয়োগ করে রীতিমতন একটা স্কুল চালাবারও ইচ্ছে নেই আমার। এদিকে অ্যান্ড্রুজ সাহেবের স্কুল থেকে প্রস্তাব এলো, ভরত সেখানে যোগ দিলে অনেক বেশি টাকা পাবে। ভরত সে প্রস্তাবও উড়িয়ে দিল। একদিন আর একজন পূর্বপরিচিত এসে হাজির হল ভরতের বয়স্ক পাঠশালায়। শিবপূজন সহায়, কংগ্রেসের নেতা এবং ইদানিং একজন বড় ব্যবসায়ী। গোহত্যা বন্ধ আন্দোলনের একজন জোরালো প্রবক্তা হিসেবে এ অঞ্চলের বহু মানুষ তাকে চেনে। ভারতের বিভিন্ন অঞ্চলে কংগ্রেসের অধিবেশনে উকিল ব্যারিস্টারদেরই প্রাধান্য। তারা ইংরেজি বক্তৃতার বাণ ছোটান। শিবপূজন ইংরেজি জানে না। সে বুঝেছে যে ইংরেজি না শিখলে সর্বভারতীয় নেতৃত্বে স্থান পাবার কোনো আশাই নেই। ভরতকে চিনতে পেরে শিবপূজন খুবই আহ্লাদিত। আবেগের বশে কোলাকুলি করে ফেলল। ভরত যে আর ছাত্র নিতে চায় না সে কথা এর মুখের ওপর বলে কি করে। তাই সে বলল, শিবপূজনজি, আপনাকে শেখাবার মতন ইংরেজি আমি জানি না। বক্তৃতা দেবার মতন ইংরেজি শিখতে হলে আপনি সাহেবদের স্কুলে যান। সাহেবদের আমি ঘৃণা করি। দৈবাত সাহেবদের সঙ্গে গায়ের ছোঁয়া লেগে গেলে আমি গঙ্গায় স্নান না করে কিছু খাই না। আমি কি বেঞ্চিতে বসে অন্য ছাত্রদের সঙ্গে ইংরেজি শিখব? সিংজি, তোমায় যখন পেয়েছি আমি তোমার বাড়ি আসব, আর তুমি আমার বাড়িতে যাবে। আমরা সর্বক্ষণ ইংরেজিতে বাতচিত করব। এইভাবে তুমি আমায় শেখাবে। তুমি নাকি সূর্যপ্রসাদের ছেলেকে শেখাতে রাজি হওনি, এখান থেকে হটিয়ে দিয়েছ। ওরা কিন্তু খুব রকচটা লোক, অনেক ক্ষমতা ওদের। একজন মাস্টার কাকে শেখাবে না শেখাবে সে ব্যাপারে তার স্বাধীনতা থাকবে না? ওসব কথা ছাড়ো। এখন থেকে তুমি প্রতি সন্ধ্যাবেলা আমার বাড়ি খেতে যাবে। মাছ খাওয়াতে পারবো না, তবে খাঁটি ঘি আর মালাই পাবে। হ্যাঁ, ভালো কথা, শিগগিরই কলকাতায় কংগ্রেসের অধিবেশন হচ্ছে। তুমি সেখানে যাচ্ছ তো? আমরা একসঙ্গে যাব কিন্তু। না, আমি কলকাতা যাব না। সে কি, কেন যাবে না? তুমি তো কংগ্রেস সম্পর্কে আগ্রহী ছিলে। কলকাতায় খুব বড় অধিবেশন হবে। এখন আর আমার কংগ্রেস সম্পর্কে আগ্রহ নেই। সে কি, কংগ্রেসের প্রভাব ক্রমশ ছড়াচ্ছে। এখনই তো আরো বেশি মানুষের যোগ দেওয়া উচিত। তোমার কলকাতা যাবার ভাড়া না হয় আমিই দিয়ে দেবো। তোমাকে ডেলিগেট করে নেব আমি। শীতকালে সব স্কুল বন্ধ থাকে। একজন বাঙালি সঙ্গে থাকলে আমারও সুবিধা হবে। আমি বাঙালি নই, আসামের মানুষ। আরে বাবা, বাংলা ভাষাটা তো জানো। তোমার সঙ্গে কথা বলে বলে ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাটাও একটু ঝালিয়ে নেব। শিবপূজন ছাড়ল না। সে প্রায়ই আসে। ভরতকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যায়। কলকাতায় যাবার পরিকল্পনা করে। ওদিকে বারিনও তাকে বরোদায় নিয়ে যাবার জন্য লেগে আছে। কলকাতা যাবার বিন্দুমাত্র অভিপ্রায় নেই আমার। শিবপূজনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আমি বরং বরোদা যেতে রাজি আছি। একদিন মধ্যরাতে প্রবল শোরগোলে ভরতের ঘুম ভেঙে গেল। কিছু লোকজন আগুন আগুন বলে চিৎকার করছে। আগুন! আগুন লেগেছে! আগুন! এই শীতকালে শহরের এখানে সেখানে প্রায়ই আগুন লাগে। শীত কাটাবার জন্য অনেকে ঘরের মধ্যে কাঠের ধুনি জ্বালে। তারপর অসাবধানতায় সেই আগুন ছড়িয়ে যায়। ভরত ভাবল, আজ আবার কোথায় লাগলো? ভরত উঠে দেখতে গেল জানালা দিয়ে। দোতলায় সে একা থাকে। তার পরিচারকটি রাত্রে নিজের বাড়ি চলে যায়। ঘরের দরজা বন্ধ। তাই ভরত কিছুক্ষণের জন্য টেরই পেল না যে আগুন লেগেছে তারই বাড়িতে। দরজা খুলে যখন সে দেখতে গেল তখন সিঁড়ির অনেকখানিতে আগুন উঠে এসেছে।
বাঁচার সহজাত প্রেরণায় সে ছুটে বেরুতে গেল সেই আগুন ভেদ করে। খানিকটা গিয়েও থমকে গেল সে। একেবারে খালি হাতে যাব? কিছু টাকা পয়সা সে জমিয়েছে, কয়েকখানা গিনি ও মোহর সে রেখেছে একটি ছোট্ট টিনের বাক্সে। সে বাক্সটা আবার একটা কাঠের আলমারিতে তালাবন্ধ। অতি হুড়োহুড়িতে চাবি খুঁজে পাওয়া যায় না, চাবি পেলেও ঠিক খুলতে চায় না। শেষ পর্যন্ত বাক্সটা যখন সে বার করল, ততক্ষণে আগুন পৌঁছে গেছে ওপরের দরজা পর্যন্ত। কাঠের রেলিংটা দাউ দাউ করে জ্বলছে। এর মধ্য দিয়ে যাওয়া অসম্ভব। বাক্সটার লোভে ভরত জীবন বিপন্ন করে ফেলেছে। অনেক বিপদ পার হয়ে এসেছে ভরত। বেঁচে থাকার জেদ সে কখনো ছাড়েনি, বাঁচতে তাকে হবে। বাক্সটা বগলে নিয়ে সে দৌড়ে পাশের ছাদে গিয়ে পাঁচিল টপকে ঝাঁপ দিল অন্ধকারে। পায়ে দারুণ চোট লাগলেও সে মরল না। হ্যাঁচড় প্যাঁচড় করে সরে গেল বেশ খানিকটা দূরে। কয়েকজন লোক এসে ধরাধরি করে তাকে নিয়ে গেল আরো নিরাপদ দূরত্বে। সেখানে বসে বসে সে দেখতে লাগলো অগ্নির লীলা। তার স্কুলের সব আসবাব সমেত বাড়িটা জ্বলছে। ওখানে তো কোনো আগুন ছিল না। কেউ কোনো দাহ্য পদার্থ বা তেল ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়েছে। এত তাড়াতাড়ি আগুনের সবটা গ্রাস করে নিল। পায়ে অসহ্য যন্ত্রণা সত্ত্বেও ভরত হাসল। ভাবল, ভগবানের পরীক্ষা। আবার আমাকে একটা পরীক্ষায় ফেলা হলো। সারা জীবন যদি খুঁড়িয়ে খুঁড়িয়েও বাঁচতে হয়, তবু আমি আর কোনো বিগ্রহের কাছে মাথা নোয়াবো না। কবিকেও কখনো কখনো কন্যা দায়গ্রস্ত পিতার ভূমিকা নিতে হয়। একাকী লেখার টেবিলে তিনি মুক্ত বিহঙ্গ। সেই টেবিল ছেড়ে উঠে এলেই তিনি টের পান যে আসলে তিনি সংসারে আবদ্ধ জীব। অনেক সময় সেই কল্পনাবিহারী মন বাস্তবের মাটিতে এসে আছড়ে পড়ে, ক্ষতবিক্ষত হয়। কর্তব্য, দায় দায়িত্বের বোঝা নিতে কবি আপত্তি করেন না। সবাইকে দেখিয়ে দিতে চান যে আমিও এসব পারি। তবু অকস্মাৎ কখনো কখনো সেই বোঝা কাঁধ থেকে পিছলে পড়ে যায়, কিংবা উত্তরে যাবার কথা, কবি চলে যান দক্ষিণে। কবিকন্যা মাধুরীলতা বেশ ডাগরটি হয়েছে, রূপে গুণে এক অদ্বিতীয়া কিশোরী। আমাদের বড় মেয়েটা 14 বছর পার করে 15-এ পা দিয়েছে। এখনো তার বিয়ের ব্যাপারে পিতার হুঁশ নেই। এরপর যে সে অরক্ষণীয়া হয়ে যাবে। স্বামী কল্পনা বিলাসী বলে স্ত্রীকে বেশি বেশি বাস্তববাদী হতে হয়। স্ত্রীকেই ধরতে হয় সংসারের হাল। কবিপত্নী প্রায়ই কন্যার পাত্র খোঁজার জন্য তাড়া দেন স্বামীকে। রবীন্দ্রনাথ বিশেষ গা করেন না। জোড়াসাঁকোর বাড়িতে প্রতি বছরই 2-3টে বিয়ে হয়। ঘটক ঘটকেরা নিয়মিত যাতায়াত করে। তারা নানা রকম সম্বন্ধ নিয়ে আসে। আর বেশি দেরি করলে মেয়ে অরক্ষণীয়া হয়ে যাবে বলে তারা মৃণালিনীর কান ভারী করে। মৃণালিনীও সরলা ও ইন্দিরার অবস্থা দেখেছেন। নিজের মেয়েকে আমি সেই অবস্থায় নিয়ে যেতে চাই না। মেয়ের বয়স বেশি হয়ে গেলে তার জন্য আর সুপাত্র পাওয়া যায় না সহজে। ইন্দিরার বিয়ে হয়েছে বটে শেষ পর্যন্ত, কিন্তু তা নিয়ে কম ঝামেলা তো হয়নি। সরলার তো এখনো বিয়ের নামগন্ধ নেই। সে ধিঙ্গি হয়ে ঘুরে বেড়ায়। এক গাদা পুরুষ তার কাছাকাছি ছুপ ছুপ করে। ঠাকুরবাড়ির ভাড়া সে একেবারেই মানে না। আমার মেয়ের এরকম অবস্থা আমি হতে দেব না। তার বিয়ে দেব যত তাড়াতাড়ি পারি। কিন্তু ঘটকের মারফত পাত্র নির্বাচন রবীন্দ্রনাথের পছন্দ হয় না। দফায় দফায় বিভিন্ন পাত্রপক্ষ এসে মেয়ে দেখে যাবে, তাদের খাতির যত্ন করতে হবে। তারা কোনো অসমীচীন প্রশ্ন করলেও মেনে নেওয়া ছাড়া উপায় নেই, এবং সহ্য করতে হবে প্রত্যাখ্যান। মাধুরীলতা আমার বড় আদরের। কত যত্ন করে তাকে শিখিয়েছি বাংলা, ইংরেজি, সংস্কৃত। অতি চমৎকার তার লেখার হাত। চর্চা করে গেলে সে কালে একজন বড় লেখিকা হতে পারে। এমন কন্যারত্নকে কি যার তার হাতে দেওয়া যায়? এদিকে নিজেই যে উদ্যোগী হয়ে পাত্র খুঁজবেন সে সময়ও নেই রবীন্দ্রনাথের। এখন তার অনেক খ্যাতি ছড়িয়েছে। বিভিন্ন সভা সমিতিতে প্রায় তার ডাক পড়ে।
ভাষণ দিতে হয়, গানও গাইতে হয়। লেখালেখির চাপও বেড়ে গেছে, লিখতেও হচ্ছে প্রচুর। ভারতী পত্রিকার দাবি তো মেটাতেই হচ্ছে, এর ওপর আবার নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার দায়িত্ব প্রায় জোর করেই চাপিয়ে দেওয়া হয়েছে তাঁর ওপর। আমি এ দায়িত্ব নিতে চাইনি, কেননা পাঠক ও সমালোচক পদে পদে আমার সঙ্গে বঙ্কিমচন্দ্রের তুলনা করবে। সম্পাদক বঙ্কিমের কৃতিত্ব এখনো পর্যন্ত তুলনাহীন। দায়িত্ব যখন নিতেই হয়েছে, তখন পত্রিকার মান যাতে ক্ষুণ্ণ না হয়, তাই রবীন্দ্রনাথ নিজের রচনা দিয়েই প্রায় ভরিয়ে দিচ্ছেন প্রতিটি সংখ্যা। প্রত্যেক সংখ্যায় থাকে তার রচিত গান ও কবিতা, প্রবন্ধ, ধারাবাহিক উপন্যাস, সমসাময়িক পর্যালোচনা। লিখতে তার ক্লান্তি নেই। ভারতী পত্রিকায় লিখছেন ধারাবাহিক চিরকুমার সভা ও নষ্টনীড়। বঙ্গদর্শনে শুরু করলেন চোখের বালি উপন্যাস। এই সবের ওপর জমিদারির কাজ দেখাশোনার দায়িত্ব তো আছেই। একদিন প্রিয়নাথ সেন কথায় কথায় বললেন, বন্ধু, তোমার বড় কন্যাটির বিবাহের কথা কিছু ভাবছো না? শুনলাম বিহারীলাল চক্রবর্তীর ছেলে শরতের বিয়ের উদ্যোগ চলছে। ছেলেটি বেশ উপযুক্ত, ওরা আমার প্রতিবেশী, তো আমি অনেকদিন যাবত ওদের চিনি। রবীন্দ্রনাথ যেন আকাশের চাঁদ হাতে পেলেন। পাত্রের পরিচয় শুনেই ভাবলেন, বিহারীলাল নতুন বৌঠানের প্রিয় কবি ছিলেন। আমিও একসময় ওর লেখা পছন্দ করতাম। দুই কবির পরিবারের মধ্যে কুটুম্বিতার চেয়ে আদর্শ আর কি হতে পারে। ছেলেটিও বেশ যোগ্য, উচ্চশিক্ষিত, মুঙ্গের শহরে ওকালতি শুরু করেছে। কলকাতায় সবাই মিলে প্রতিযোগিতার মধ্যে না পড়ে খোঁজ খবর নেয় যে ভারতের কোন কোন শহরে এখনো তেমন আইন অজ্ঞ নেই। কলকাতার উকিলরা সেখানে গিয়ে বিনা প্রতিযোগিতায় জাঁকিয়ে বসে। এইভাবে ভারতের প্রায় সব শহরেই বাঙালি ছেলেরা ওকালতি, ডাক্তারি, শিক্ষকতার পদগুলিতে ছড়িয়ে পড়েছে। শরৎ যখন মুঙ্গেরে গেছে, তখন অবিলম্বেই পসার জমিয়ে ফেলবে নিঃসন্দেহে। ছেলেটিকে দেখারও প্রয়োজন বোধ করলেন না রবীন্দ্রনাথ। তক্ষুনি সম্মতি জানিয়ে দিলেন। কিন্তু লাখ কথা না হলে বিয়ে হয় না। রবীন্দ্রনাথ অত্যুৎসাহে মৃণালিনীকে খবরটা জানাতেই তিনি কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করে রইলেন। তারপর বললেন, তুমি দেখলে না, শুনলে না, ছেলেটি কানা না খোঁড়া জানলে না, আগেই কথা দিয়ে এলে। বিহারীলাল চক্রবর্তীর ছেলে, সে কখনো কানা খোঁড়া হতে পারে? না না, তা নয়। প্রিয়নাথ আমাদের বিশেষ শুভার্থী বন্ধু। সে কখনো জেনে শুনে বেলার সঙ্গে কানা খোঁড়া ছেলের সম্বন্ধ দিতে পারে? তার উপর আমি খুব ভরসা করি। জানো, বিহারীলাল খুব সরল সাদাসিধে মানুষ ছিলেন। তাকে আমার খুব পছন্দ। আমি কি শুধু শ্বশুরকে পছন্দ করে মেয়ের বিয়ে দেব নাকি? তুমি আগে ছেলেকে একবার দেখার ব্যবস্থা করো। পাত্রপক্ষের বাড়িতে গিয়ে তো দেখার রীতি নেই। তাছাড়া শরৎ থাকে মুঙ্গেরে। ঠিক আছে, প্রিয়নাথকে বলে তার একখানা ফটোগ্রাফ জোগাড় করা যায় কিনা আমি দেখছি। তুমি কত জায়গায় যাও, একবার মুঙ্গেরে গিয়েও তো তাকে দেখে আসতে পারো। পাত্রপক্ষের বাড়ির অবস্থা, অনেকগুলো অবিবাহিতা ননদ আর বিধবা যা আছে কিনা, এসবও খোঁজ খবর নিতে হয়। বিহারীলাল চক্রবর্তী বেশ কয়েক বছর আগে গত হয়েছেন। বাড়ির অবস্থা সাধারণ। কন্যার পিতা হয়েও রবীন্দ্রনাথ গলায় চাদর ঝুলিয়ে পাত্রপক্ষের দ্বারস্থ হতে দ্বিধান্বিত হলেন। প্রিয়নাথ সেনের বাড়িতে উভয় পক্ষের কথা শুরু হল। পাত্রের এক ভাই ঋষিবর, অতি সুপুরুষ। একে দেখেই বোঝা যায় শরৎ মাধুরীলতার অনুপযুক্ত হবে না। প্রথমেই পাত্রপক্ষ 20,000 টাকা পণ চেয়ে বসল। রবীন্দ্রনাথ খুব দমে গেলেন। অত টাকা আমি পাবো কোথায়? ব্যবসা করতে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে গেছে। সদ্য নিজের জন্য একটা বাড়ি বানিয়েছি, হাত একেবারে শূন্য। বিয়ের আনুষাঙ্গিক খরচ নিয়ে চিন্তা নেই। বাবা মশাই এখনো সমস্ত নাতি নাতনিদের বিবাহের ব্যয় বহন করেন। মৃণালিনীর গহনা থেকে যৌতুকও দেওয়া যাবে যথেষ্ট, কিন্তু পণের ক্যাশ টাকা জোগাড় করা যে অসম্ভব। তবু এমন সুপাত্রকে কিছুতেই হাতছাড়া করা চলে না। বিহারীলাল চক্রবর্তীর ছেলেকে নিজের জামাতা হিসেবে রবীন্দ্রনাথ ইতিমধ্যে ধরেই নিয়েছেন।
নতুন বউঠান বেঁচে থাকলে এই বিয়ের সম্বন্ধতে তিনি নিশ্চয়ই খুব উৎসাহিত হতেন। মৃণালিনী বিহারীলালের নামের মর্ম কিছুই বোঝে না, তিনি বুঝতেন। নষ্টনীড় লিখতে লিখতে ইদানিং নতুন বউঠানের কথা আবার খুব মনে পড়ছে, এমনকি চোখের বালি লেখার সময়ও। বিয়েতে পণ দেওয়া যে গরু ছাগল কেনা বেচার সমান, এই কুপ্রথা সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করবার কথা রবীন্দ্রনাথ নিজেও অনেকবার ভেবেছেন। দেবেন্দ্রনাথ এই প্রথার ঘোর বিরোধী। এই সব কথা ভুলে গেলেন রবীন্দ্রনাথ। তিনি বিহারীলালের ছেলেকে জামাতা হিসেবে পাওয়ার জন্য পণ দিতেও রাজি। শুরু হলো গোহাটার দরাদরি। 20,000 থেকে নামতে নামতে 10,000-এ পৌঁছে পাত্রপক্ষ অনড় হয়ে রইল। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ তাতেই সম্মতি জানালেন। তখন পাত্রপক্ষ আবার কৌশলে মুঙ্গের থেকে শরতের যাওয়া আসা ও বরযাত্রীদের থাকা খরচ বাবদ আরো 2,000 টাকা বাড়িয়ে নিল, মোট 12,000। বিয়ের তারিখ ঠিক করবার ভার আপনাদের ওপর। তবে আমাদের একটি পারিবারিক প্রথা আছে, বিবাহের কয়েকদিন আগে পাত্রকে ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিতে হবে। সে কথা আমি ওদের আগেই জানিয়েছি। শরৎ ব্রাহ্ম হতে রাজি আছে। ঠিক আছে, দাদাকে কয়েকদিন আগেই আসার জন্য তার করব। যেদিন দীক্ষা হবে সেদিনই আপনারা পণের টাকাটা দিয়ে দেবেন। ওই টাকাটা আমাদের আগেই চাই। আগেই দিতে হবে? হ্যাঁ, মা সেই কথাই বলে দিয়েছেন। 3 দিন আগে বা পরে দেওয়া তো একই কথা। তা ঠিক, সেই ব্যবস্থাই হবে। পণের এই 12,000 টাকা দেবার সংস্থান রবীন্দ্রনাথের নেই, কিন্তু তিনি জানেন প্রতিটি বিবাহের পর কন্যা জামাতা যখন দেবেন্দ্রনাথকে প্রণাম জানাতে যায়, তিনি তাদের বেশ কয়েকটি গিনি দিয়ে আশীর্বাদ করেন। সেই গিনিগুলির মূল্য 12,000-এর কম হবে না। পিতাকে সব জানাবার জন্য রবীন্দ্রনাথ গেলেন অপুর মহলে। ধ্যান ভঙ্গ করে দেবেন্দ্রনাথ সব শুনলেন। পাত্রের পারিবারিক অবস্থা, কটি ভাই বোন, কতদিন ধরে ওকালতি শুরু করেছে, সব জেনে নিলেন খুঁটি নাটি প্রশ্ন করে। তারপর বললেন, বেশ তো, খাজাঞ্চিকে বলে দাও সব বন্দোবস্ত করতে, আতিথেয়তার যেন ত্রুটি না থাকে। খাজাঞ্চি মশাইকে আশীর্বাদী গিনিগুলি সংগ্রহ করে দিতে বলবো? ওরা আগে চেয়েছেন। নিষ্পলকভাবে কয়েক মুহূর্ত চেয়ে রইলেন দেবেন্দ্রনাথ। তারপর অতিশয় ধীরভাবে বললেন, ওই যৌতুক তো আমার আশীর্বাদ স্বরূপ, আগে দিতে হবে কেন? ওরা কি আমায় বিশ্বাস করেন না? বিবাহের পূর্বেই যৌতুক চাইবার কি কারণ তা তো বুঝতে পারলাম না। বাবা মশাইয়ের কথা শুনে রবীন্দ্রনাথের মাথায় যেন বজ্রপাত হল। ভাবলেন, ছি 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 ছি, এ কি করেছি আমি? এই যে আমার বাবা মশাইয়ের প্রতি চরম অপমান, দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষের বদান্যতায় অবিশ্বাস। ছি, আমি কি করে প্রস্তাবে রাজি হয়েছিলাম? কোন মূঢ়তা আমাকে পেয়ে বসেছিল? নিঃশব্দে কিছুক্ষণ বসে থাকার পর তিনি বেরিয়ে গেলেন মুখ নিচু করে। পুরো একটা দিন তিনি বাড়িতে বসে রইলেন চুপচাপ। এই সংকটের কথা আমি ছুটিকেও বলতে পারবো না। এমন অসম্মানজনক শর্ত শুনে মৃণালিনীও দারুণ চটে উঠবে নিশ্চিত। শর্ত বদলের কথাই বা আমি এখন বলি কোন মুখে? প্রিয়নাথকে সাক্ষী রেখে আমি নিজেই যে রাজি হয়ে এসেছি। কাজের ছুতো দেখিয়ে রবীন্দ্রনাথ চলে গেলেন শিলাইদহে। যাবার আগে প্রিয়নাথকে ইঙ্গিত দিয়ে গেলেন অন্য কোনোভাবে এই সংকট নিরসন করা যায় কি না তার উপায় খুঁজতে, যে সম্ভাবনা খুবই কম। পাত্রপক্ষেরও মানে লেগেছে। ভাবি শ্বশুর রবীন্দ্রনাথ বাবু নিজেই কথা দিয়ে কথার খেলাপ করছেন, এ কি রকম ব্যাপার? ঠাকুর বাড়ির পারিবারিক প্রথা আছে, আর আমাদেরও বুঝি কিছু প্রথা থাকতে পারে না? আর জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি ছাড়া কি কোথাও পাত্রী পাওয়া যাবে না? শরতের মতন পাত্রের জন্য শত শত মেয়ের বাপ ছুটে আসবে। শিলাইদহে রবীন্দ্রনাথ একেবারে একা, মন ভালো নেই। কন্যার বিবাহের জন্য উতলা হয়ে টাকা পয়সা নিয়ে দরাদরি। আগে দেওয়া পরে দেওয়া এইসব চিন্তা করলেই
মনে কেমন যেন গ্লানির ভাব আসে। এসব চিন্তা ঝেড়ে ফেলতে হবে, না হলে কিছুই লেখা যাবে না। লেখাটাই তো আমার আসল কাজ। জ্যোৎস্নাময় রাত্রে বোটের ছাদে দাঁড়িয়ে চেয়ে থাকেন আকাশের দিকে। নদীর ছলোচ্ছল শব্দ বাজতে থাকে সঙ্গীতের মতন। রবীন্দ্রনাথের মনে হয়, কে আমি, কি আমার পরিচয়? কারুর চোখে আমি ধনীর নন্দন, সংসারী, 5টি পুত্রকন্যার জনক। কেউ ভাবে আমি এক বিশিষ্ট জমিদার, কারুর কাছে আমি সম্পাদক, লেখক, গায়ক, কবি। একই মানুষের অনেক পরিচয় থাকতে পারে, কিন্তু যখন আমি সম্পূর্ণ একা তখন আমি শুধুই কবি। একজন কবির প্রকৃত পরিচয় কি কোনো মানুষের পক্ষে জানা সম্ভব? হঠাৎ বিদ্যুৎ চমকের মতন মনে এসে যায় কয়েকটা কবিতার লাইন। বাহির হইতে দেখো না এমন করে, আমায় দেখো না বাহিরে। আমায় পাবে না আমার দুঃখে ও সুখে, আমার বেদনা খুঁজো না আমার বুকে। আমায় দেখিতে পাবে না আমার মুখে, কবিরে খুঁজিছ যেথায়, সেথা সে নাহিরে। নিচে নেমে এসে লণ্ঠনের আলোয় ঝরঝর করে অনেকগুলি পংক্তি লিখে ফেলার পর একটু থামেন। কবিতা পাঠককে ধাঁধার মধ্যে ফেলে রাখা কি ঠিক হবে? কবির একটা নিভৃত পরিচয় আছে, সে কথা কিছুটা আভাসে বলে দেওয়াও যায়। যে আমি স্বপন মূরতি গোপন চারি, যে আমি আমারে বুঝিতে বুঝাতে নারী, আপন গানের কাছেতে আপনি হারি, সেই আমি কবি, কে পারে আমারে ধরিতে। পরদিন সকালেই আবার চিন্তার ভার মাথায় চেপে বসে। কন্যার বিয়ের ব্যাপারটা উপেক্ষা করা যায় না। বিহারীলালের ছেলের সঙ্গে মাধুরীলতার সম্বন্ধের কথাটা অনেকটা জানাজানি হয়ে গেছে। এখন এটা কাঁচিয়ে গেলে লোকে হাসবে। অনেক ভেবেচিন্তে তিনি মুঙ্গেরের শরৎ কুমারকেই একটা চিঠি পাঠালেন সব ব্যাপারটা খোলাখুলি লিখে। সে শিক্ষিত, আধুনিক মনস্ক যুবক, সে নিশ্চিত পণ প্রথা সমর্থন করবে না। কয়েকদিনের মধ্যেই শরতের কাছ থেকে ঝটিতে উত্তর এসে গেল। আগাগোড়া শ্রদ্ধা ও বিনয়পূর্ণ বচনে লেখা। সে জানিয়েছে যে, আমি পণ প্রথা সমর্থন করি না। আমার নিজের দিক থেকে টাকা পয়সার কোনো দাবি নেই। ঠাকুর পরিবারের কন্যাকে স্ত্রী রূপে পেলে আমি গর্ববোধ করব। রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একজন বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য পাওয়ার জন্য আমি আগ্রহী, কিন্তু আমি আমার জননী ও ভাইদের বিরুদ্ধ মতো গিয়ে কোনো কাজ করতে পারবো না। পরিবারের লোকদের মনক্ষুণ্ণ করে বিবাহ করতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং এ ব্যাপারে আমার মা ভাইদের সিদ্ধান্তই চূড়ান্ত। চিঠিখানি পড়ে রবীন্দ্রনাথ অখুশি হলেন না। তার নিজেরও পুত্র সন্তান আছে। আমার পুত্র যদি বাবা মায়ের মতামত অগ্রাহ্য করে বউয়ের পরিবারের সব কথা মেনে চলে, তাতে কি আমি খুশি হব? এই ছেলেটির নিজের গুরুজনের প্রতি শ্রদ্ধা আছে, এটাও তো একটা ভালো গুণ। তাহলে বুঝি এই সম্বন্ধ ভেঙে দেওয়া ছাড়া আর গতি নেই। ওরাও পণের টাকা আগে না পেলে ছাড়বে না। দেবেন্দ্রনাথও বিয়ের আগেই আশীর্বাদী যৌতুক দিতে কিছুতেই রাজি হবেন না। হঠাৎ একটি সমাধান সূত্র এলো প্রিয়নাথ সেনের কাছ থেকে। তোমার হাতে টাকা নেই, যদি কোনো বন্ধু দীক্ষার দিনে ওই টাকাটা দিয়ে দেয় তাহলেই তো হলো। পরে বিয়ে টিয়ে চুকে গেলে যৌতুকের টাকা থেকে সেই বন্ধুকে শোধ করে দেওয়া যেতে পারে। আমি নিজেই সেই 10-12 হাজার টাকা জোগাড় করে ফেলতে রাজি আছি। এ প্রস্তাবে খুবই উৎফুল্ল বোধ করলেন রবীন্দ্রনাথ। এই হলো খাঁটি বন্ধুর মতন কাজ। প্রিয়নাথের প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে গেল। প্রিয়নাথের যেমন সাহিত্যবোধ আছে, সংসার সম্পর্কেও সেই রকম অভিজ্ঞ। প্রিয়নাথের অনেক কবিতার সমালোচনা যেমন রবীন্দ্রনাথ মেনে নেন, তেমনি মাধুরীলতার বিয়ের ব্যাপারটাতেও তার উপরেই পুরোপুরি নির্ভর করতে হবে। নদীর বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে রবীন্দ্রনাথ ভাবলেন, এক্ষুনি কলকাতায় ফেরা দরকার। কলকাতায় প্রিয়নাথ আরো ভালো খবর দিলেন। দীক্ষার দিনে নগদ টাকাটা হাতে হাতে তুলে না দিলেও চলবে।
সব ব্যাপারটা আমি কৃষ্ণকমল ভট্টাচার্যকে খুলে বলেছিলাম। কৃষ্ণকমল বাবু তোমার বাবা মশাইয়ের বিশেষ পরিচিত এবং বিহারীলালেরও বন্ধু ছিলেন। ও পরিবারের সবাই তার কথা মানে। তিনি বলেছেন, দেবেন্দ্রনাথের বদলে অন্য কারুর টাকা দিয়ে দেওয়াটা ভালো দেখায় না। এ সংবাদ কোনো ক্রমে দেবেন্দ্রনাথের কানে পৌঁছলে তিনি দুঃখ পাবেন। তার মতন মানি লোকের নাতনির বিয়ের টাকা দেবে অন্য লোক? শরৎরা টাকা চেয়েছে, সেটা পেলেই তো হলো। কৃষ্ণকমল নিজেই টাকার জন্য জামিন থাকবেন বলে জানিয়েছেন। বাহ, তাহলে তো সব সমস্যা মিটেই গেল। এবার শুভ কাজের দিন ঠিক করে ফেললেই হয়। মাঝখানে অবশ্য একটা অনুষ্ঠান বাকি আছে। পাত্রপক্ষের তরফ থেকে তো মেয়েকে এখনো দেখাই হলো না। ছেলের মা মাসিরা একবার পাত্রীকে দেখতে চান। পাকা দেখা নামে একটা ব্যাপার থাকে। হিন্দু বাড়ির শাশুড়িরা কখনো জামাই বাড়ি যান না। মেয়েকে একবার নিয়ে আসতে হবে শরৎদের বাড়ি। বন্ধু, তুমি তোমার গাড়িতে করে মাধুরীলতাকে নিয়ে আসবে। বেশিক্ষণের ব্যাপার নয়, ওই ঘন্টাখানেক লাগবে। মেয়েকে তো পছন্দ হবেই জানা কথা। ওরা ধান দুর্ব দিয়ে মেয়েকে আশীর্বাদ করবেন। কন্যাদায়গ্রস্ত পিতার ভূমিকায় আর একবার প্রচণ্ড ভুল করলেন রবি। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তিনি এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কবিপত্নী এই কথা শোনা মাত্র যেন খণ্ড প্রলয় শুরু হয়ে গেল। ঠাকুর বাড়ির মেয়েকে নিয়ে যাওয়া হবে পাত্রের বাড়িতে? মেয়ে কি জলে পড়ে গেছে নাকি যে রাজি হতে হবে এমন অপমানজনক শর্তে? এই পরিবারের অনেক মেয়েকে বিয়ের পরেও শ্বশুর বাড়িতে পাঠানো হতো না, আর মাধুরীলতাকে পাঠাতে হবে বিয়ের আগে। মৃণালিনী দুঃখ বেদনা ক্রোধে অধীর হয়ে স্বামীর কাছে এসে আঙুল নেড়ে নেড়ে বলতে লাগলেন, কেন তুমি ওদের এমন প্রস্তাবে রাজি হলে? কেন কেন? এতে তোমাদেরই বংশের যে কত অসম্মান তা তুমি ভেবে দেখলে না? চিরটা কাল বরপক্ষের লোক আসে কন্যা পক্ষের বাড়িতে, মেয়েকে আগে বাড়িতে পাঠাতে হবে এমন কথা তুমি জগতে শুনেছো? অতি গরিব ঘরের মেয়ের বাপও নিজের বাড়িতেই যথাসাধ্য ব্যবস্থা করে, আর তুমি নির্লজ্জের মতন মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে ও বাড়ি যাবে? এতে তোমার নিজের সম্মান, তোমাদের বংশের সম্মান যে ধুলোয় লুটোবে তা একবারও ভেবে দেখলে না? ওই পাত্র ছাড়া কি আমাদের মেয়ের আর বিয়ে হবে না? ওদের সব উৎপত্তি আবদার আমাদের মেনে নিতে হবে। রবীন্দ্রনাথ লজ্জায়, আত্মগ্লানিতে, অপরাধ বোধে যেন পাথরের মতো হয়ে গেলেন। সত্যিই তো, বাঙালি সমাজে অনুরা কন্যাকে ভাবী স্বামীর গৃহে কখনো নিয়ে যাওয়া যায় না। বাবা মশাই শুনতে পেলে আবার অপমান বোধ করবেন। এটাও আমার মনে পড়েনি। পাত্রপক্ষের কাছে বারবার নত হতে গিয়ে আমিই সব গোলমাল পাকিয়ে ফেলেছি। আমার স্ত্রী বিরূপ, মাধুরীলতাও সব জানতে পারলে মনে আঘাত পাবে। কবির ভাবনায় ছেদ পড়ল, কারণ মৃণালিনী ভেঙে পড়া গলায় আবার জিজ্ঞেস করলেন, তুমি কেন মেনে নিলে? কেন রাজি হলে? তার কারণ আমি একটা নিতান্ত গর্ধব। তোমার কথাই ঠিক, আমি নির্বোধের মতন কাজ করেছি। কিন্তু পাত্রপক্ষের সামনে রবীন্দ্রনাথ নিজে কথা দিয়ে এসেছেন। এখন সে কথা প্রত্যাহার করেন কি করে? সেও তো আরো এক অপমানজনক ব্যাপার। একটু পরে সব রাগ গিয়ে পড়ল প্রিয়নাথ সেনের ওপর। সেই তো ভুল পরামর্শ দিয়েছে। এই কি বন্ধুর কাজ? আমি না হয় সংসার সম্পর্কে অনভিজ্ঞ, সব দিক বিবেচনা করে দেখতে পারি না, এই প্রথম মেয়ের বিয়ে দিচ্ছি, কিন্তু প্রিয়নাথ সেন সে তো যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি। এর আগে নিজের দুটি মেয়ের বিয়ে দিয়ে শ্বশুর হয়েছেন। তিনি কি করে এরকম আচার গর্হিত প্রস্তাব মেনে নিতে বললেন পাত্রপক্ষের সামনে? আমি ভুল করলেও তার কি সেই ভুল ধরিয়ে দেওয়া উচিত ছিল না? বিয়ের আগেই দুপক্ষের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হতে চলেছে। প্রিয়নাথকে একখানা কড়া চিঠি লিখলেন রবীন্দ্রনাথ। তারপর সব কিছু অসমাপ্ত রেখে তিনি চলে গেলেন দার্জিলিং। ত্রিপুরার রাজা রাধাকিশোর মাণিক্য এখন দার্জিলিংয়ে অবস্থান করছেন। তিনি রবীন্দ্রনাথকে আগেই নিমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন। তবু রবীন্দ্রনাথের পক্ষে এ যেন কলকাতা ছেড়ে পলায়ন। বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে রাধাকিশোরের উৎসাহ যেন তার পিতার চেয়েও বেশি।
আমার পিতা অবশ্য নিজে গান ও কবিতা রচনা করতে পারতেন। রাধাকিশোরের সে ক্ষমতা নেই, তবু কাব্য উপভোগ করার সময় তিনি বিভোর হয়ে যান। রাধাকিশোর দার্জিলিংয়ের মোলায়েম ঠান্ডায় বিশ্রাম নিতে এসেছেন। রবীন্দ্রনাথের সঙ্গেও তার বিশেষ কাম্য। কিন্তু এবারে যেন কবিতা পাঠ আর গানের সময় বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন কবি। আসলে রবীন্দ্রনাথ কলকাতা থেকে পালিয়ে এলেও বর্তমান সমস্যার চিন্তা থেকে পালাতে পারছেন না। মনে মনে ভেবে চলেছেন মেয়ের বিয়ের কথাই। যত আদরেরই হোক, মেয়েকে চিরকাল নিজের কাছে রাখা যায় না। আবার মেয়ের বিয়ে যদি উপযুক্ত পরিবারে না দেওয়া যায়, তাহলে সারা জীবন অশান্তিতে দগ্ধ হতে হবে। শরৎ পাত্র হিসাবে অবশ্যই সুযোগ্য, কিন্তু সে তার মা ভাইদের মতের বিরুদ্ধে কোনো কিছুই করবে না। সুতরাং ওই পরিবারের সঙ্গে প্রথম থেকেই সম্পর্ক ঘুলিয়ে তোলা একেবারেই অনুচিত। এত দূর এগিয়ে আবার অন্য পাত্র খোঁজার চেষ্টাও যুক্তিযুক্ত নয়। মহারাজকে ঘুণাক্ষরেও এই সংকটের কথা জানাতে আমি চাই না। টাকা পয়সার ব্যাপারে মহারাজ অতি উদার, দানে তিনি মুক্ত হস্ত। আমার কন্যার বিয়েতে পণের টাকা নিয়ে কিছু অসুবিধার সৃষ্টি হয়েছে শুনতে পেলেই তিনি সব টাকা দিয়ে দেবেন। আরও অতিরিক্ত কিছু দিয়ে তিনি পাত্রপক্ষকে অভিভূত করে ফেলবেন। দ্বারকানাথ ঠাকুরের বংশের এক কন্যার বিয়ে হবে অন্যের টাকায়, এ যেন কিছুতেই না হয়। চামড়ার ব্যবসা করতে গিয়ে 40,000 টাকা ধার না হয়ে গেলে আমাকে আজ এত ভাবনা চিন্তা করতেই হতো না। কাব্য বা সঙ্গীত নয়, অন্য একটি ব্যাপারে রবীন্দ্রনাথ জড়তা ভেঙে অতি উৎসাহী হয়ে উঠলেন। রাধাকিশোর তার পিতার মতন কাজ চালানো গোছের ইংরেজিও জানেন না। শশীভূষণ মাস্টার বিদায় নেবার পর রাজপরিবারে ইংরেজি শিক্ষার চল প্রায় উঠেই গেছে। আর শুধু ত্রিপুরায় কেন, অন্যান্য অনেক দেশীয় রাজপরিবারের ছেলেরা লেখাপড়া না শিখে ভোগবিলাসে মেতে থাকে অল্প বয়স থেকেই। ইংরেজ পলিটিক্যাল এজেন্টদের এতে খুবই অসুবিধে হয়। রাজা বা রাজপুত্রদের সঙ্গে সরাসরি কোনো কথাই বলা যায় না। সেই জন্য ইংরেজ সরকার আজমিরে লর্ড মেয়র নামে একটি কলেজ স্থাপন করেছে এবং সমস্ত রাজকুমারদের সেখানে ইংরেজি শিক্ষা গ্রহণে বাধ্য করা হচ্ছে। কিন্তু আমি আমার পুত্রকে অত দূরে পাঠাতে চাই না, তাই এই ব্যাপারে আপনার কাছে পরামর্শ চাইছি, কি করা উচিত? কখনো পাঠাবেন না। মেয়ো কলেজ শুধু দূরে বলেই না, সেখানে ইংরেজি শিক্ষার নামে বিলিতি আদব কায়দা শিখিয়ে রাজকুমারদের নিজস্ব দেশীয় সংস্কৃতি থেকে বিচ্যুত করা হবে। তারা হবে ইংরেজের ধামা ধরা এক ধরনের ট্যাঁস ফিরিঙ্গি। এটাই সরকারের মতলব। ভারতীয় রাজকুমারদের কাছে ভারতীয় ঐতিহ্যই সব থেকে বড় হওয়া উচিত। তাদের জানা উচিত প্রাচীন রাজধর্ম। আসলে কিছুদিন ধরেই রবীন্দ্রনাথের মন বিলিতি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বীতশ্রদ্ধ হতে হতে ক্রমশ পিছোচ্ছে। পিছোতে পিছোতে প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার দিকে ঝুঁকেছে। এমনকি তিনি বর্ণাশ্রম এবং ব্রাহ্মণের শ্রেষ্ঠত্বেও বিশ্বাসী হয়েছেন। বলেন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় খোলার পরিকল্পনা করেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সেটা চাপা পড়ে যায়। রবীন্দ্রনাথ আবার সেই পরিকল্পনাটি লালন করছেন মনে মনে। রবীন্দ্রনাথ রাজাকে বললেন, ইংরেজি শেখাতে হবে তা ঠিক কথা। ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হতে গেলেও এই ভাষা শিক্ষা অনিবার্য। তার জন্য মেয়ো কলেজে যেতে হবে কেন? ওরা যে চরিত্রটাই বদলে দেবে, বিলিতি হাবভাব শিখিয়ে মরকট বানাবে। নিজের রাজ্যেই সাহেব মাস্টার নিযুক্ত করে রাজকুমারদের ইংরেজি শেখানো যায়। সেই সঙ্গে স্বদেশের আদর্শেও তাদের শিক্ষা দিতে হবে। কিন্তু সেরকম সাহেব মাস্টার পাওয়া যাবে কোথায়? রবীন্দ্রনাথের লরেন্সের কথা মনে পড়ল। এই ভবঘুরে ইংরেজটিকে তিনি নিজের পুত্রকন্যার শিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন। নির্বাচনে ভুল হয়নি। মানুষটি পড়ায় ভালো, নিজের ভাষা ছাড়াও অনেক কিছু জানে, বহু ব্যাপারে উৎসাহী ও গুণী। কিন্তু একাকী চাঁদ যেমন সমস্ত অন্ধকারকে হত্যা করে, সেই রকমই লরেন্সের একটি দোষ তার সব গুণরাশি ঢেকে দিয়েছে। সে মদ্যপায়ী এবং তার মদের নেশা দিন দিনই বাড়ছে। নিজের কাছে না থাকলে সে রবীন্দ্রনাথের কাছে এসে মদের বোতলের জন্য জ্বালাতন করে। মানুষটির উপর রাগও হয়,
আবার ভালো না বেশেও থাকা যায় না। মাধুরীলতার বিয়ের কথাবার্তা চলছে জেনে লরেন্স খুব ক্ষুব্ধ। এত অল্প বয়সী মেয়েকে বিয়ে দেবার প্রস্তাব সে মেনে নিতে পারছে না। মাধুরীলতা মেধাবিনী, সে তো আরো লেখাপড়া শিখতে পারত। মাধুরীলতার প্রতি লরেন্সের খুব টান। ওদের দুজনের মধ্যে যে সম্পর্ক আমি জানি তা নির্মল ও নির্দোষ, কিন্তু অন্য লোকে অন্যরকম ধারণাও করতে পারে। এদেশের অধিকাংশ মানুষই তো নারী পুরুষের মধ্যে শুধু খাদ্য ও খাদকের সম্পর্ক ছাড়া আর কিছুই ভাবতে পারে না। মাধুরীলতা একটু বড় হবার পর তার সঙ্গে লরেন্সের ঘনিষ্ঠতা ভালো চোখে দেখেন না মৃণালিনী। তিনি মেয়েকে দূরে সরিয়ে দিতে চান। মাধুরীলতার বিয়ের প্রস্তাব শুনে লরেন্স বারবার এসে রবীন্দ্রনাথের কাছে প্রতিবাদ জানায়। মৃণালিনী তাতেও বিরক্ত। মুঙ্গেরে গিয়ে স্বামীর ঘর করা মেয়ের পক্ষে সেই হিসেবে ভালোই। মুশকিল হচ্ছে এই যে লরেন্সকে বিতাড়িত করবার কোনো উপায়ও নেই। তাকে বকুনি দিলেও সে হাসে। কখনো 2-4 দিনের জন্য অন্য কোথাও চলে যায়, আবার ফিরে আসে। মদ ছাড়া তার আর অন্য কোনো বিলাসিতার দাবি নেই। তাকে ত্রিপুরার রাজকুমারদের শিক্ষক হিসাবে পাঠিয়ে দিতে পারলে ভালোই হতো, কিন্তু জেনে শুনে কোনো শুভার্থীকে কি একটি মাতাল গুছিয়ে দেওয়া যায়? নিজের মনে এসব ভেবে শেষে রাধা কিশোরকে রবীন্দ্রনাথ বললেন, আমার বন্ধু জগদীশ বসু বিলেতে আছেন, তাকে লিখতে পারি যাতে তিনি দেখে শুনে একজন নিরপেক্ষ প্রকৃত বিদ্বান ইংরেজকে এদেশে পাঠাতে পারেন। কিংবা কুচবিহারের রাজা, হ্যাঁ, তিনিও তার সন্তানদের জন্য ইংরেজ শিক্ষক রেখেছেন, তিনি সন্ধান দিতে পারবেন। কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণও এখন দার্জিলিংয়ে আছেন। রবীন্দ্রনাথের সঙ্গে একদিন পথে দেখাও হয়েছে। নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে রাধাকিশোরের পরিচয় নেই, যদিও তারা দুই প্রতিবেশী রাজ্যের রাজা। যুদ্ধের সময় ছাড়া রাজায় রাজায় কদাচিৎ মোলাকাত হয়। রাজা রাজারা সাধারণ মানুষের মতন হুট করে একে অন্যের কাছে যেতে পারেন না। অনেক রকম বাহ্যিক আচার অনুষ্ঠানের ভড়ং ছাড়া তাদের চলে না। এই দুজনের সাক্ষাৎকারের জন্য কারুর মধ্যস্থতার প্রয়োজন, তাতে কোনো অসুবিধে নেই। কুচবিহারের রাজপরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের এখন কুটুম্বিতার সম্পর্ক। স্বর্ণকুমারী দেবীর পুত্র জ্যোৎস্নানাথ বিয়ে করেছে এই রাজপরিবারের এক কন্যাকে। নববিধান ও আদিব্রাহ্ম সমাজ, এই দুই সম্প্রদায়ের সঙ্গেই কুচবিহার রাজবাড়ির সম্পর্ক স্থাপিত হয়েছে। বিহারের রাজা ও রাজপুত্ররা শিক্ষিত তো বটেই, জীবনযাত্রায় অনেকটা পাশ্চাত্য ভাবাপন্ন। তবে কলকাতা, দার্জিলিং বা লন্ডনে তাদের মহিলারা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও কুচবিহার রাজ্যে তারা পর্দানসীন। সেখানে বংশানুক্রমিক রীতিনীতি মেনে চলেন। রাধাকিশোর ত্রিপুরা ও বাংলার বাইরে কোথাও যাননি। নৃপেন্দ্র নারায়ণের কাছে ইউরোপ পর্যন্ত জল ভাত। রাধাকিশোর অন্তর্মুখী, মৃদুভাষী এবং কিছুটা ঘরকুনো। নৃপেন্দ্র নারায়ণ বহির্মুখী, খেলাধুলা ও শিকারে দক্ষ। একসময় কেশব সেনের কন্যা মহারানী সুনীতি দেবীর অনুরোধে আমি তাকে একাধিক গল্প বানিয়ে শুনিয়েছি। এখনো দেখা হলেই তিনি আমার কাছে ভূতের গল্প শোনবার বায়না করেন। তার সঙ্গে একবার দেখা করলেই হয়। নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে দেখা করতে এসে রবীন্দ্রনাথ কথায় কথায় দেশীয় রাজাদের মধ্যে একতা বন্ধনের বিষয়টি তুললেন। এখন তো আর প্রতিবেশী রাজ্যগুলির পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহের প্রশ্ন নেই। মাঝখানে ইংরেজ চোখ রাঙিয়ে আছে। এখন বরং দেশীয় রাজারা যদি পরস্পরকে সাহায্য করেন তাহলেই তাদের শক্তি বৃদ্ধি পাবে। নৃপেন্দ্র নারায়ণ এসব ব্যাপার নিয়ে কখনো মাথা ঘামাননি। সুনীতি দেবী রবীন্দ্রনাথের প্রস্তাব শুনে বললেন, ঠিকই তো, ত্রিপুরা রাজ্যটি এত কাছে, অথচ ওদের সম্পর্কে আমরা কত কম জানি। রবিবাবু, শুনেছি ওখানকার রাজার সঙ্গে আপনার খুব সৌহার্দ্য। আপনি ত্রিপুরায় গেছেন? শীঘ্রই যাবার ইচ্ছে আছে। আপনি কোচবিহারে আসবেন না? ডাকলেই ছুটে যাব। রাজসভার আহ্বান পেলে কোন কবি উপেক্ষা করতে পারে? বেয়ান, আপনার স্বামী ব্যস্ত মানুষ, সাহেব সুবোধের সঙ্গে সবসময় ঘোরাফেরা করতে হয়। দুই রাজার সম্মিলন হওয়া বিশেষ দরকার।
আপনি তার উদ্যোগ নিন না। অবশ্যই। তাহলে একটা শুভ দিন ঠিক করা যাক। সেই শুভ দিন পর্যন্ত অবশ্য রবীন্দ্রনাথ অপেক্ষা করতে পারলেন না। দার্জিলিং থেকে প্রিয়নাথ সেনের সঙ্গে চিঠি চালাচালি চলছিল। প্রিয়নাথ এক চিঠিতে জানালেন যে মেয়ে দেখার ব্যাপারে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। এবার পাত্র স্বয়ং হস্তক্ষেপ করেছে। আমার অনুরোধে সে জানিয়েছে যে পাত্রপক্ষই ঠাকুর বাড়িতে যাবে। সেখানে পাকা দেখার অনুষ্ঠান হবে। তোমার এবার দ্রুত ফেরা দরকার। বিবাহ বাসর হল বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে। ইংরেজি শতাব্দী শেষ হতেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এক নতুন আলো, বিদ্যুৎ। শুধু আলো নয়, এই বিদ্যুৎকে কাজে লাগাবার অসীম সম্ভাবনা। অনেকে বিস্ময়ে বলা বলি করছে, এই নতুন শতাব্দী হবে বিদ্যুতের যুগ। ঠাকুর বাড়িতে আর কোনো উৎসবে এমন আলোর ঝলমলানি দেখা যায়নি। এই উৎসবের রাতে কন্যার পিতাই যেন সবচেয়ে তৃপ্ত মানুষ। শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়েছে। সবকিছুই সম্পন্ন হলো সুষ্ঠুভাবে। ঋজু স্বভাব, বিনয়ী অথচ দৃঢ় চরিত্র জামাইটিকেও আমার খুব পছন্দ হয়েছে। এরপর মাস দেড়েক যেতে না যেতেই রবীন্দ্রনাথ তাঁর দ্বিতীয়া কন্যা রেণুকার বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলেন। ঠাকুর বাড়িতে ছেলে মেয়ের সংখ্যা কম নয়। হঠাৎ যেন তাদের বিয়ের একটা ধুম পড়ে গেছে। এই বছরেই হুড়োহুড়ি করে এত বিবাহের কারণ কি? প্রকৃত কারণটি স্বার্থগত। তা অবশ্য কেউই স্বীকার করবে না প্রকাশ্যে, কিংবা চিন্তাটি হয়তো অনেকেরই অবচেতনে সুপ্ত। এখন পর্যন্ত এ পরিবারের সকলেরই বিবাহের খরচ দেন দেবেন্দ্রনাথ তার নিজস্ব তহবিল থেকে। অশীতিপর দেবেন্দ্রনাথ মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। তিনি হঠাৎ কবে চলে যাবেন তার ঠিক নেই। তিনি চক্ষু বুঝলেই ভাইদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে। তখন সব খরচই প্রত্যেকের নিজস্ব। দেবেন্দ্রনাথ বেঁচে থাকতে থাকতে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিতে পারলে বেশ কয়েক হাজার টাকা বাঁচানো যায়। প্রেমতোষ বসু এক প্রেসের মালিক। রবীন্দ্রনাথের বই যত্ন করে ছাপেন। তিনি একদিন বললেন, আমার এক বন্ধুর ভাইপো ডাক্তার, সে আবার হোমিওপ্যাথি পড়বার জন্য বিলেত যেতে চায়। সেখানে যাবার সঙ্গতি নেই, তাই কোনো উচ্চ পরিবারে বিয়ে করার জন্য উৎসুক। রবীন্দ্রনাথ তৎক্ষণাৎ সত্যেন্দ্র ভট্টাচার্য নামে সেই ছেলেটিকে দেখতে চাইলেন। কথাবার্তা শুনে পছন্দ হয়ে গেল। ছেলেটিকে বিলেত পাঠাবার ও সেখানে পড়াশোনা চালাবার খরচ জোগানোর শর্তে রাজি হয়ে সম্বন্ধ স্থির করে ফেললেন। টাকা তো যাবে পিতার তহবিল থেকে। মাত্র 3 দিন পরেই তারিখ। মাধুরীলতার বিবাহ হয়েছিল 1 আষাঢ়। রেণুকার বিবাহ হল 21 শ্রাবণ। রেণুকার বয়স মাত্র 10.5। যে কবি একসময় বাল্যবিবাহের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন, এখন প্রয়োজনের তাগিদে তা বিস্তৃত হলেন। কবি নয়, কন্যার পিতা হিসেবে তার এবারের ব্যবস্থা নিখুঁত ও সার্থক। কবিকে তার মূল্যও দিতে হলো। পরের 2-3 মাস তার মাথায় একটাও কবিতা এলো না, কণ্ঠে এলো না নতুন গান, শুধু গদ্য। লম্বা রেলগাড়ির বাষ্পীয় ইঞ্জিন দৈত্যের মতন ফুসফুস করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এসে থামল হাওড়া স্টেশনে। থামার পরেও সে ধোঁয়া উদ্গীরণ করতে লাগল। থামার সঙ্গে সঙ্গে কামরা থেকে সাধারণ যাত্রীদের নামার নিয়ম নেই, দরজা খোলা হয় না। আগে ফার্স্ট ক্লাস থেকে সাহেব লোকরা অবতরণ করবে, তাদের মালপত্র কুলিরা নিয়ে যাবে, তারপর সাধারণ যাত্রীদের পালা। তৎক্ষণাৎ হুড়োহুড়ির শোরগোল শুরু হয়ে গেল। যারা পৌঁছালো আর যারা এই ট্রেনে যাবে, সেই 2 দলের চলতে থাকে ধাক্কাধাক্কি। একদল কামরা থেকে নামবার আগেই অন্য দল ওঠার চেষ্টা করে। একটু দূরে দাঁড়িয়ে একজন অ্যাংলো ইন্ডিয়ান টিকিট পরীক্ষক এই ঠেলাঠেলি দেখে বক্রভাবে হাসছেন। এই নেটিভদের মধ্যে কিছুতেই শৃঙ্খলা আনা যাবে না। শৃঙ্খলাবোধ জিনিসটাই ভারতীয়দের জাতিগত চরিত্রে নেই।
সেই জন্যেই বারবার এরা সংখ্যালঘু বিদেশি আক্রমণকারীদের কাছে মস্তক বিক্রয় করে। ভরতের বুকের মধ্যে যেন ধক ধক শব্দ হচ্ছে। বর্ধমান ছাড়াবার পর থেকেই চাপা উত্তেজনা বোধ করছে সে। অনেকদিন পর আমার কলকাতায় ফেরা, তাও আমি স্বেচ্ছায় আসতে চাইনি। শিবপূজনের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তার সঙ্গী হতেই হলো। ভরত অনেকবার অনিচ্ছা প্রকাশ করলেও কলকাতায় না আসার কোনো যুক্তিসঙ্গত কারণ সে দেখাতে পারেনি। সেরকম কোনো কারণও তো নেই। আমি এই শহর থেকে বিতাড়িতও হইনি, কোনো রকম অপরাধ করেও পালাইনি। শিবপূজনের আন্তরিক অনুরোধ উপেক্ষা করাও আমার পক্ষে সম্ভব হয়নি। শিবপূজন অনেক সাহায্য করেছে আমাকে। আগুনে সব পুড়ে যাওয়ার পর আমাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। একটা পায়ের গোড়ালির হাড় ভেঙে গিয়েছিল, প্রায় 2 মাস শুয়ে থাকতে বাধ্য হয়েছিলাম। তখন শিবপূজনের বাড়ির লোকজনই তো সেবা করেছে আমার। এখন সুস্থ হলেও মাঝে মাঝে বাঁ হাঁটুর মালাই চাকিটা টনটন করে। প্ল্যাটফর্মে টেবিল পেতে বসে আছে কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা। এই ট্রেনে উত্তর ভারতের নানা রাজ্য থেকে বহু প্রতিনিধি এসেছে। তারা লাইন দিয়ে এক একটা টেবিলের সামনে। শিবপূজন ভরতকে নিয়ে এক জায়গায় যেতেই একজন স্বেচ্ছাসেবক বলল, কোন স্টেট থেকে এসেছেন? বিহার? বিহারের ডেলিগেটদের থাকার জায়গা হয়েছে রিপন কলেজে। সুরেন বাড়ুজ্জা রিপন কলেজ কোথায় চেনেন তো? না চিনলে শিয়ালদা স্টেশনের কাছে চলে যান, ওখানে যে কোনো লোককে জিজ্ঞেস করলে বলে দেবে। জাহাজ চলাচলের জন্য হাওড়ার সেতু এখন খুলে রাখা হয়েছে, তাই গঙ্গা পেরুতে হলো নৌকায়। গলুয়ের কাছে দাঁড়িয়ে বুক ভরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো ভরত। অনেক দিন পর আমার বুকে এলো বাংলার বাতাস। আমার নিয়তি আমাকে এখানে টেনে এনেছে। আবার কি ঘটবে কে জানে। বাড়ি এসে ওরা একটা ফিটন গাড়ি ভাড়া করলো। শিবপূজন ধনী ব্যবসায়ী, সে ইচ্ছে করলেই হোটেলে উঠতে পারত। কিন্তু আমি কংগ্রেসের প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট স্থানেই থাকবো ঠিক করেছি। অনেক বড় বড় উকিল ব্যারিস্টারও সাধারণ প্রতিনিধিদের সঙ্গে থাকা খাওয়া করছেন। নেতা হতে গেলে প্রথম এইসব প্রতিনিধিদের সমপর্যায়ে নেমে এসে তাদের মন জয় করতে হয়। ফিটনের জানলা দিয়ে ভরত উৎসুকভাবে দেখছে দুপাশের দৃশ্য। এই কবছরে কলকাতা শহরের বহিরঙ্গের বিশেষ কিছু পরিবর্তন ঘটেনি। বাড়িঘরগুলি একই আছে। প্রায় 10 বছর পর ছাত্র বয়সে এইসব রাস্তা দিয়ে কতবার পায়ে হেঁটে ঘুরেছি। হঠাৎ পাশ দিয়ে পক পক শব্দ করে কি একটা গাড়ি যেতেই ওরা চমকে উঠল। শিবপূজন জিজ্ঞেস করলো, ওটা কি? ভরত চমকে যাওয়া ভাবটা একটু সামলে নিয়ে ভালো করে দেখে শিবপূজনকে বলল, এটাই মনে হচ্ছে মোটর কার, অর্থাৎ অটো বা অটোমোবিল। ইদানিং এই গাড়ির কথা খুব শোনা যাচ্ছে। এই সেই গাড়ি? কি বিচ্ছিরি! গাড়িটার ওপরও চারদিক খোলা। একটি গোল স্টিয়ারিং ধরে টুলের ওপর বসে আছে চালক। গাড়ি চালাবার জন্য তার কোনো পরিশ্রম নেই। সে এক হাতে একটি রবারের বলের মতন বস্তু টিপে পক পক শব্দ করছে অনবরত। গাড়িটা চলছে ধক ধক করে, কেঁপে কেঁপে। অবশ্য গতি আছে বেশ। কেউ ঠেলছে না কিংবা কিছুতে টানছে না, তাহলে এ গাড়ি চলছে কি করে? আমরা যে রেলগাড়িতে এলাম তাকে কেউ ঠেলেছে বা টেনেছে? এ তো বাষ্পযন্ত্র টেনে নিয়ে এলো। এই গাড়িও টানছে সেরকম কোনো যন্ত্র। কিন্তু ভরত ভাইয়া, আমাদের 2 ঘোড়ার জুড়ি গাড়ি কত সুন্দর বলতো। কিংবা 4 ঘোড়ার গাড়ি যখন ঝমঝমিয়ে চলে তখন মনে হয় না যে রাজা মহারাজাদের এই রকম গাড়ি মানায়? তার সঙ্গে এই ন্যাড়া গাড়িগুলোর কোনো তুলনা চলে নাকি? হ্যাঁ, আমি বলে রাখলাম, দেখো, এ গাড়ি চলবে না, কেউ নেবে না। ঘোড়ার গাড়ির ঘোড়াগুলো এই অদ্ভুত দর্শন মোটর গাড়ির দিকে অবজ্ঞার চোখে তাকাচ্ছে। রিপন কলেজ ছুটি দিয়ে কলেজের ঘরগুলিতে বেশ কিছু প্রতিনিধিদের রাখার ব্যবস্থা হয়েছে।
সেখানে অব্যবস্থার চূড়ান্ত। যত লোক এসেছে সেই তুলনায় ঘরের সংখ্যা কম। চেয়ার বেঞ্চগুলি বারান্দায় জড়ো করা ছিল, অনেকে সেইগুলিও সাজিয়ে বারান্দায় খানিকটা অংশ দখল করে প্রায় সংসার সাজিয়ে ফেলেছে। তার ফলে পদে পদে বাধা পড়ছে যাতায়াতের পথে। কিছু আগে জল ঢেলে ঘরগুলি ধোয়া হয়েছিল, এখনো জল ঠিক ঠিক করছে চারিদিকে। এরই মধ্যে আবার কেউ কেউ স্বপাকে খাবার জন্য ছোট ছোট উনুন ধরিয়ে ফেলেছে, ধোঁয়ায় চোখ জ্বালা করে। শিবপূজন ও ভরত হাওড়া স্টেশনের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে একটি কুপন এনেছিল, সেটির জোরে একটি ঘরের দখল পেল। তখন তাদের মনে পড়ল, আমরা তো বিছানা আনিনি। গরমকাল হলে তবু কথা ছিল, এখন তো বেশ শীত, বিছানা কম্বল ছাড়া তো রাত কাটানো যাবে না। অন্য ঘরে অনেকেই বিছানা পাততে শুরু করেছে, তারা সবাই কি বিছানা এনেছে? ওরা পাশের ঘরটিতে উঁকি মেরে সে কথা জিজ্ঞেস করতেই জানলো যে 2-4 জন বুদ্ধি করে বেডিং সঙ্গে এনেছে বটে, তবে অনেকেই আনেন। তাহলে কি নতুন বিছানা কিনতে হলো? না না, তারও দরকার নেই। এখানে বিছানা ভাড়া পাওয়া যায়, মশারি সমেত। মোড়ের মাথায় হোটেলের উল্টো দিকে ডেকোরেটার্সের দোকান। আজব শহর, এখানে বিছানাও ভাড়া পাওয়া যায়? শুধু বিছানা কেন, চাইলে সারা রাতের জন্য শয্যা সঙ্গিনীও ভাড়া পাওয়া যেতে পারে এই শহরে। কংগ্রেসের অধিবেশনে যোগ দিতে এসেছে বলে যে রঙ্গরসিকতা করতে পারবে না এমন কোনো কথা নেই। কেউ কেউ এর চেয়ে আরো অনেক গাঢ় রসের কথা বলতেও দ্বিধা করে না। কোনোভাবে রাত্রি কেটে গেল। সকালবেলা আরেক বিপর্যয়। এত মানুষ প্রাতকৃত্য সারবে কোথায়? স্কুল কলেজের শৌচালয় এমনিতেই অপরিচ্ছন্ন থাকে, এখন এত মানুষের ব্যবহারে তা নরককুণ্ডের রূপ ধারণ করেছে। দুর্গন্ধে কাছেই যাওয়া যাচ্ছে না, কোনো ধাঙ্গড়ের টিকিও নেই। শিবপূজন কানে পইতে লাগিয়ে হাতে গাড়ু নিয়ে নিচে নেমে এসে এই অবস্থা দেখে আমসিপানা মুখ করে ভরতকে বলল, কি সর্বনাশ! আরে এখানে থাকা যাবে কি করে? সত্যিই তো, এই নোংরার মধ্যে থাকা যায় না। কি হবে? নিয়তির টানে ভরত আবার কলকাতায়, কিন্তু রাত পোহাতেই যা অবস্থা দেখছে, সে কি থাকবে নাকি ফিরে যাবে সে? এই কলকাতাতেই যে ভরতের ভূমিসুধা রয়েছে নয়নমণি নামে, তা না জেনেই কি ভরত ফিরে যাবে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 25। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। ভরত মির্চি অগ্নি, কার্জন সৌরভ চক্রবর্তী, মেরি শ্রী সাহা, বারিন সায়ন্তন ঘোষ, শিবপূজন শুভায়ন রয়, রবি সৌমেন চক্রবর্তী, মৃণালিনী জৈত্রী ব্যানার্জি, রাধাকিশোর সৌম্য চ্যাটার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।